তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। আমি আবারও বলছি, আপনাদের ব্যাংক বানানোরও ক্ষমতা নেই, এমএসসি বানানোরও ক্ষমতা নেই। এটার হলো সমস্যা, আর কিছু না। আপনি কি যোগ্যতা চাঁদাবাজি আর লুটপাট, আপনার কি দুইটা হাত নাই, দুইটা পা নাই? আপনার ব্রেন কাজ করে খাচ্ছি। আপনি কি কাজ করেন? আপনি তো বাইরে থেকে, দেশে থেকে সবার জাকাতের টাকা নিয়ে খান। কে বলছে জাকাতের ফান্ড তৈরি করে একটা প্রমাণ দিতে পারবেন না। সব জাতীয় সংগীতে যারা যে দল দাঁড়ায় না, তার মানে এখন পর্যন্ত, আজও অবধি পর্যন্ত এই দেশকে তারা ধারণ করে না, অথচ এই দেশে নেতৃত্ব করবে। এটা তো কেমন ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায় না? আওয়ামী লীগ এবং বিএনপি সব জায়গায় রাজাকারদের বড় ধরনের পুনর্বাসন কেন্দ্র ছিল। দুইটা দলই রাজাকারদেরকে পুনর্বাসন করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাকে এনজয় করেছে। কিন্তু তাদের সাথে থাকলে সে সময় আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। গণভোট তো হইতেই পারে না আমাদের সংবিধান, যে সংবিধান আপনি ছুঁড়ে ফেলে দেন নেই। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ। দর্শক, কড়া আলাপের আজকের সম্মানিত অতিথি যারা স্টুডিওতে উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই। রয়েছেন আবু আলম শহীদ খান, তিনি সাবেক সচিব। রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, তিনি কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবং রয়েছেন নীলোফার চৌধুরী মনি, তিনি সংসদ সদস্য। সংসদ সদস্য এখনই বলা বোধহয় ঠিক হবে না, গেজেট হয়ে গেছে। আচ্ছা, তিনি সংসদ সদস্য বিএনপি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করি আজকে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান আপনাকে দিয়ে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরর তিনি বলেছেন যে ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধের আগের জামায়াত ইসলামী আর এখনকার জামায়াত দুটো এক নয়। পাকিস্তান আমলের সেই সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে তখনকার যারা রাজনৈতিক দল ছিল তাদের রাজনৈতিক পলিসি ও ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু স্বাধীনতার পর অনেক কিছু পরিবর্তন হয়েছে। সেই সময়কার জামায়াত ইসলামী আর এখনকার জামায়াত দুটো এক নয়। বহুবার জামায়াতের গঠনতন্ত্র, নীতি, পদ্ধতি বদল হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তার মানে ৭১-এর জামায়াত ইসলামীর যে অপকর্মের কথা আমরা ঐতিহাসিকভাবে জানি বা এই দেশের মানুষ জানে, এবং দেশ বিরোধী অবস্থানের দায় সেটার বিষয়ে মানুষ জানে, এখনকার জামায়াত ইসলামী তার দায় নেবে না। আবার এই প্রশ্ন আসে যে ৭১-এর জামায়াত ইসলামী যে দেশ বিরোধী অবস্থান নিয়েছিল, মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল, সেটা আপনারা এখন স্বীকার করছেন কিন্তু দায় নিচ্ছেন না। ব্যাপারটা এরকমই। দেখেন, আপনাকে ধন্যবাদ, এবং যারা আছেন সিনিয়র এবং আমাদের আপা সদ্য গেজেটেড এমপি, ধন্যবাদ জানাই, কনগ্রাচুলেশন। এবং আপার এই শোর মাধ্যমে সকলকেই, যারা গেজেটেড হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমি আলোচনার শুরুতেই সকল শ্রমিকদের তাদের যে কায়িক পরিশ্রম এবং দেশের জন্য তাদের কন্ট্রিবিউশন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দেখেন, আপনি যে প্রশ্নটা করেছেন যে 71-এ জামাতের যেই রাজনৈতিক অবস্থান, সেই অবস্থান জামাত কখনো অস্বীকার করেনি। জামাত সেটা স্বীকার করেছে, এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। সেই সময়ের যে পরিবেশ, সেই সময়ের যে অবস্থা, সেই অবস্থানে তাদের সেই সিদ্ধান্তটাকে তারা কখনো অস্বীকার করে নাই। বাট এটার অর্থ এই না যে 71-এর এই যুদ্ধের সময় জামাত হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ থেকে শুরু করে নিয়ে যত ধরনের অন্যায় কাজ আছে, এইগুলোর সাথে জামাতের কোনো নেতৃত্ব কখনোই জড়িত ছিল না। আপনি বলতে পারেন যে তাহলে সহযোগী সংগঠন হিসেবে জামায়াতের সিদ্ধান্ত ছিল, কিন্তু নেতৃত্ব কোনো সময় নেতৃত্ব অপরাধের সাথে কখনো সংযুক্ত ছিল না। কিন্তু নির্দেশ দিয়ে তারা তো ওই কমান্ডিং পজিশনে ছিলেন না, যে পজিশন থেকে মানুষকে নির্দেশ দেওয়া যায় তাদের বিরুদ্ধে কোনো কিছু করার। বরঞ্চ ওই সময় শুধু জামাত ইসলামী নয়, মুসলিম লীগ, নিজাম ইসলাম সহ আরও অনেক পার্টি ছিল। সেই পার্টির নেতৃত্বগুলোও কিন্তু সরকারের সাথে বেশি ইনভলভ ছিল, এবং সরকারের সিদ্ধান্ত গ্রহণ, সরকারের বিভিন্ন পদবি গ্রহণ। এবং আপনি জানেন যে বিএনপি সরকারের সময়ও যারা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়েছে, তারাও ৭১-এ তাদের ভূমিকাগুলো সুস্পষ্ট ছিল। জাতি জানে যে তারা সে সময় পাকিস্তানিদের পক্ষেই ছিল। সো দ্যাট এটা কিন্তু আওয়ামী লীগের ভিতরেও আছে, বিএনপির ভিতরেও আছে, জামাতের ভিতরে একটু কমই রাজাকারের সংখ্যা, যদি সংখ্যাতাত্ত্বিক জায়গা দেখে। তো এই জায়গায় যে এসে বলা হচ্ছে যে বাংলাদেশ যখন
এরকম হয়েছে। কোনো হিসাব আপনাদের কাছে বাংলা কি আছে? হ্যাঁ, 10,000-এর একটা তালিকা তো তৈরি করেছিল, আওয়ামী লীগই তৈরি করেছিল মুক্তির রাজাকারদের। সেখানে দেখা যাচ্ছে 8,000-ই হচ্ছে আপনার আওয়ামী লীগের সাথে, 2,000-এর প্রায় কাছাকাছি সংখ্যা আর কি বিএনপির সাথে, এবং 30-33 জন মতো জামায়াত ইসলামীর সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। এই যে সংখ্যাতাত্ত্বিক জায়গায় কিন্তু জামাতে পাকিস্তানিদের সহযোগিতার হার কিন্তু খুবই পর। এই জন্য সেই জায়গাটাও আমাদেরকে মনে রাখতে হবে। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জামাত ইসলামী তার গঠনতন্ত্র এবং অন্য অন্য জায়গায় অনেক পরিবর্তন এনেছে। যেরকম আগে বলা হতো জামাত ইসলামী বাংলাদেশ, কিন্তু এখন বলা হয় বাংলাদেশ জামাত ইসলামী। তার মানে আগের শব্দটা এরকম ছিল, মনে হচ্ছে যেন যে জামাত ইসলামী পাকিস্তান, জামাত ইসলামী বাংলাদেশ, জামাত ইসলামী অমুক দেশ। বিষয়টা এরকম না। বিষয়টা আমরা বাংলাদেশকে ওন করেই রাজনীতি করছি। এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে বাকশাল কায়েমের পরে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র কায়েম করে মানুষকে রাজনৈতিক স্বাধীনতা দিলেন, সেই সময় থেকে যে রাজনীতি বাংলাদেশে করে আসছে এটা খুব ট্রান্সপারেন্ট রাজনীতি। সেখানে জামাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই, জামাতের ভিতরে নির্যাতনের অভিযোগ নেই, জামাতের ভিতরে ব্যাংক লুটপাটের অভিযোগ নেই। জামাত একটি নিট অ্যান্ড ক্লিন অর্গানাইজেশন। অভিযোগটা আছে, সেই অভিযোগ যদি পপুলার হয়, কারণেই আপনারা কি বলবেন যে আজকে যেহেতু জামাতের সেক্রেটারি জেনারেল উনি এই মন্তব্যটা করেছেন, তার মানে কি মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষ এখন যদি 71-এর জামায়াতকে রাজাকার বলে, এখন যদি বলে, তাহলে আপনারা রাগ করবেন না? দেখেন, আমি বলি যে আমরা 71-এর রাজাকার শব্দের সাথে যে অন্যায়গুলোকে ট্যাগ করে দিয়ে যে রাজাকারটা বলা হয়, এটার সাথে জামাত ইসলামীর তো কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের আদালত, সুপ্রিম কোর্ট সর্বশেষ এটিএম আজহারুল ইসলামকে কিন্তু নির্দোষ প্রমাণ করে, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, ডেথ সেন্টেন্স কার্যকারীর মুখ থেকে তিনি বেঁচে দিচ্ছেন, সম্প্রতি তো সেটাই আদালত প্রমাণ করে দিয়েছে যে জামাত নেতৃবৃন্দ এই জাতীয় অন্যায়ের সাথে যুক্ত ছিল না। কাজেই কাউকে যদি শুধুমাত্র তার চরিত্র হননের জন্য রাজাকার বলা হয়, তাহলে এটা দুর্ভাগ্যজনক। তার চেয়ে বড় বড় রাজাকার বিএনপি এবং আওয়ামী লীগে রয়েছে। এরপরে আমি যে কথাটা বলতে চেয়েছি এখানে, যে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু বাংলাদেশের মানুষের কাছে, খালি উনি না, এর আগেও আমাদের নেতৃবৃন্দ অনেকেই বলেছেন যে জামাত তার দীর্ঘ পথ চলায় যদি কোনো অন্যায় করে থাকে, যদি কোনো ত্রুটি করে থাকে, ভুল করে থাকে, তার নিঃশর্ত ক্ষমা চেয়েছে। কাজেই জাতির সাথে এই জায়গাটা কিন্তু জামাতের খুব ক্লিয়ার স্ট্যান্ড রয়েছে। আর এখন যারা জামাত ইসলামের নেতৃত্বে আছে, মূল নেতৃত্বের জায়গায় আপনি যদি দেখেন যে ডাক্তার শফিকুর রহমান, তিনি শহীদ পরিবারের সন্তান, আমাদের ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নায়েবে আমির, তিনি শিশু মুক্তিযোদ্ধা, তিনি আমাদের এর আগেও অনেকবার গল্প করেছেন। এই প্রথমবার ওনাকে দেখলাম যে উনি সংসদে এটা উল্লেখ করেছেন। সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে নিয়ে যে জেনারেশনটা আছে, এই জেনারেশনটা মানে 71-এ তাদের কোনো ডিসিশন মেকিংয়ের মতো বয়স ছিল না, তারা পরবর্তী জেনারেশন। সো দ্যাট বাংলাদেশে জন্মগ্রহণ করা কোনো সন্তানকে যদি আপনি রাজাকার আখ্যায়িত দেন শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে, এটা গ্রহণযোগ্য হতে পারে না। দেশের মানুষ সেই ভোট দিয়ে সেটা প্রমাণ করে দিয়েছে। নীলুফার চৌধুরী মনি, বর্তমান জামায়াত ইসলাম, মানে ওই কমেন্টের প্রেক্ষিতেই বলি যে তারা 71-এর জামায়াতের যে কর্মকাণ্ড সেটা দায় নিচ্ছেন না, যদি আজকে সেক্রেটারি জেনারেলের কথায় তাই ধরে নিই। কিন্তু বিএনপি কি 71-এর জামায়াত, আল বদর, আল শামস নেতাদের নামে যে শোক প্রস্তাব পাশ করে এই পার্লামেন্টে করলো, সেটা কি ইতিহাসের কাছে তারাও একটু দায় থাকলো না? কেন? তারা যে শোক প্রস্তাবে, ধরেন জামায়াত ইসলামীর যিনি নেতা ছিলেন মতিউর রহমান নিজামী, তিনি তখন নেতৃত্ব স্থানীয়, তার নামে শোক প্রস্তাব হয়েছে, সেখানে বিএনপি সেই শোক প্রস্তাবে তারাও একমত পোষণ করেছে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দদের শুভেচ্ছা। দেখেন, একজন মানুষ সে যে কাজই করুক না কেন, তার সিএসআরএস কখনো চেঞ্জ হয় না। সিএসআরএস এর জায়গায় থাকে। সেই দেশের নাগরিক, অস্বীকার করার মতো না। তার শাস্তি হবে, পুরস্কৃত হবে। বাট এই দেশের নাগরিক হিসেবে ইলেকশনে, স্বাধীনতার পর থেকে তারা তো নির্বাচন করেছে, তাদের কেউ না কেউ একজন প্রতিনিধি ছিল। তো সেই জায়গায় আপনার বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছে অনেক দিন, কিন্তু তার সিএসআরএস এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই। চেঞ্জ না হওয়ার আরও কারণ বলছি। আপনার রাজাকার, মুক্তিযোদ্ধা বা কিছু, এটা আপনার ধারার উপর ডিপেন্ড করে।
আপনি কি করেছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়, আপনার দল কি করেছিল, আপনি সেই দলটাকে এখনো সাপোর্ট করেন। ইয়েস, আপনি স্বাধীনতার বহু পরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আপনার আদর্শ কিন্তু ওই জায়গায়, যে জায়গাটার যে আদর্শটা স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে ছিল। সো দ্যাট আপনি যদি বলেন যে আমার জন্ম অনেক পরে ৭১-এর, কোনো লাভ হবে না, কারণ আপনার আদর্শ যেটা সেটাই আপনি, যারা বাম তারা তো বাম ওই মার্ক্সবাদ লেলিনবাদ থেকে, তো লেলিন মার্ক্স তো কবেই মরে গিয়ে ভূত হয়ে গেছে, তাহলে বাম থাকলো কিভাবে? তার মানে তার আদর্শটা ধারণ করে আছে। যারা ডান তারা ওইভাবেই আদর্শটাকে ধারণ করে আছে, যারা মধ্যপন্থা সেইভাবেই। আমি আপনাকে যদি প্রুফ দেই যে শহীদ মিনারে 2026 সালের 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যখন জামাতের আমির বললেন যে আমরা নিয়ম মানার জন্য এসেছি, তার মানে কি? এটা তারা ধারণ করেন না, আবেগ তারা থেকে রাষ্ট্রীয়ভাবে বিরোধী দল, তাদেরকে আসতে হয়, তাই এসেছে। আপনি বুঝেন, এটাই তো অর্থ। বাংলা আমরা সবাই জানি চারজনে। সো এটার অর্থ কিন্তু এটাই বোঝায় যে আমি এটাকে ধারণ করি না, যেহেতু আমি বিরোধী দলের নেতা আমাকে এটা করতে হয়। তার মানে কি? এটা এক ধরনের পূজা। আপনি আপনার মনের বিরুদ্ধে যখন কোথাও ফুল দিবেন, ইসলাম কি বলে? ওনারা ইসলামিক দল, ধর্মভিত্তিক দল। ইসলাম বলে যে আপনি মনের বিরুদ্ধে যেখানে বাধ্যতামূলক কোনো ফুল দিতে হয়, কোনো মৃতদেহের উপর, কোনো কফিনে, কোনো কবরে, সেটা পূজা হয়। আপনি মন থেকে দিলে সেটা হয় আপনার ভালোবাসা, শ্রদ্ধা। সো আপনি পূজা করছেন ওখানে, মনের বিরুদ্ধে দিলে পূজা। হ্যাঁ হ্যাঁ, এটা আমি আপনাকে বললাম, আপনি এটা ভালো মতো দেখেন। আপনি মন থেকে দিলেন না, আপনি তারাই বলে যে এটা তো পূজা, এটা তো ফুল দিচ্ছে পূজা, কিন্তু মন থেকে যদি উনি কি বলবে? আমি আপনাকে বলছি, আপনি যখন আপনার কোনো আত্মীয়র কবরে ফুল নিয়ে যান, একটা ফুল, একটা গোলাপ, ওটা তো পূজা হয় না। তার মানে আপনি হৃদয় থেকে অনুধাবন করে তার জন্য নিয়ে গেলেন। কিন্তু যখন সবাই বাধ্যতামূলক দেয়, আপনিও বাধ্যতামূলক দিচ্ছেন, আপনি ধারণ করেন না, সে শহীদ আপনি মানেনি না, তো গেল সেটা। এবং সেম কথাটা কিন্তু ওনারা সাভার স্মৃতিসৌধ 26শে মার্চে বলেছেন। কিন্তু ওনাদের যে পলিসি, আমি বলি, ওনারা দোয়া করতে চান, দোয়াও তো করেন নাই, ওনারা তো দোয়া ওইভাবে করেন নাই। আমি বলি দোয়াটা কিন্তু প্রধানমন্ত্রী করেছেন, না ওনারা করেন না, প্রধানমন্ত্রী করেছেন। আমি ওইখানে ছিলাম বেদিতে আপনার। এরপরে আমি বলি আপনাকে, ওনারা সোনার বাংলা গান, আমি তোমায় ভালোবাসি, এটা কিন্তু কোনো গান না, এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, একটা সিম্বলিক, বাংলাদেশের সার্বভৌমত্বকে ধারণ করে। হ্যাঁ, এর মধ্যে যে কথাগুলো আছে এটা প্রত্যেকটা মানুষের হৃদয়ের কথা, ঠিক আছে? সেটা তারা মহান জাতীয় সংসদে কিন্তু বলেন নাই। এটা কিন্তু এক ধরনের, এর আগে যেটা এটা নিয়ে যা হয়েছিল রাষ্ট্রদ্রোহিতার মামলা পর্যন্ত হতে পারে, বাট বিএনপি এমন নিরীহ দল বিএনপি, বা আমি আপনার সময় বলেন, আপনি লিখে রাখেন। তো আপনার জাতীয় সঙ্গীতে যারা যে দল দাঁড়ায় না, তার মানে এখন পর্যন্ত, আজ অবধি পর্যন্ত এই দেশকে তারা ধারণ করে না, অথচ এই দেশে নেতৃত্ব করবে। এটা তো কেমন ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায় না? এটা কেমন আপনার এক ধরনের ছলচাতুরি হয়ে যায় না? এটা এক ধরনের অপরাজনীতি হয়ে যায় না? তো এই অপরাজনীতি যারা অভ্যস্ত, অপরাজনীতিতে, তারা দেশের কি মঙ্গল করবেন? তারা নারীদের কি মঙ্গল করবেন? তারা এই জাতির কি মঙ্গল করবেন? এর সাথে একটু যুক্ত করি যে বিএনপির যুগ্ম মহাসচিব এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালে প্রিন্স, উনি আজকে এটা নিয়ে বলেছেন। উনি বলেছেন যে ৭১-এর কৃতকর্মের জন্য ক্ষমা না চাওয়াই প্রমাণ করে আগের ও পরের জামাত এক ও অভিন্ন। তো আপনাদের কাছে কি মানে কোন জামাত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, ৭১-এর জামাত নাকি পরের জামাত? আইনে কি সেটা স্পষ্ট করা হয়েছে এই সংসদে যেটা উপস্থাপিত হলো? আপনি যেটাকে আপনি ধারণ করছেন এটাই তো মেন। আপনার বয়স কত, আপনি কবে জন্মগ্রহণ করেছেন, এটা মেন না। আপনি কিন্তু ৭১-এর আগে যে অন্যায়গুলো হয়েছিল এই দেশের সাথে, আপনি কিন্তু সেই অন্যায়গুলোকে মেনে নিয়েছেন। আপনি বলেন নাই যে ওটা অন্যায় হয়েছিল, আমরা ওটার জন্য সরি, আমরা এটার জন্য, আমার দল এটার জন্য সাফার করেছে, আমার দল নিরঙ্কুশভাবে একদম এক কথাই সরি বলেছে। কখনো জামাত এটা বলে নাই। উনি যে এটা বললেন এটা ঠিক না। জামাত এখন পর্যন্ত ওইভাবে কোনো দুঃখ প্রকাশ করেন নাই, যেমন পাকিস্তান ওইভাবে করেন নাই। কখনো কখনো বিপদে পড়ে বলেছেন যে আমাদের ভুল ছিল, আমাদের এটা হওয়া ঠিক হচ্ছিল না। আবার তারপরেও কিন্তু আবার ওই কথাটারই পুনরাবৃত্তি হতো, যেটা যে
আমরা ওই জায়গাতেই আছি। তো এখন আমার কথা হলো যে ওনারা ভেতর থেকে কতটা সমৃদ্ধ হয়েছে, ভিতর থেকে কতটা অনুতপ্ত হয়েছে, এটা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রথিত যশা বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, তারা কেউই জানে না। পরিষ্কার। এই জায়গাটা তারা পরিষ্কার করুক, তাহলেই তো হয়ে যায়। জি, পরিষ্কার। জনাব আবু আলম শহীদ খান, এই সংসদে আমরা একটা আইন, সংসদে একটা আইন পাশ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংসদের আইন 2026। সেই আইনের মধ্যে মুক্তিযোদ্ধার একটা সংজ্ঞা রয়েছে। সেখানে ধারা 2 উপধারা 10-এ বলা হয়েছে যে 1971 সালে যারা পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের এদেশীয় দোসর আল বদর, আল শামস, রাজাকার, তৎকালীন রাজনৈতিক দল মুসলিম লীগ, নিজামে ইসলামী পার্টি, জামায়াত ইসলামের বিরুদ্ধে যারাই বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছিল, তারাই মুক্তিযোদ্ধা। এখন 71 সালে জামায়াত ইসলামের বিরুদ্ধেও যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারা। সেই সময়ে পাকিস্তান জামায়াত ইসলামের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংঘের নেতা মতিউর রহমান নিজামী, যিনি আল বদর নামের যে আধা সামরিক ছিল সেই বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। এখন মতিউর রহমান নিজামী সহ কয়েকজনের নামে এই সংসদে শোক প্রস্তাব করা হয়েছে, একটু আগে বললাম। সেখানে বিএনপির সমর্থনে এখন মুক্তিযুদ্ধের বিরোধীদের নামে সংসদে শোক প্রস্তাব ও মুক্তিযোদ্ধার সংজ্ঞা কি, এটা কি এক ধরনের সাংঘর্ষিক না? আপনার কি মনে হয়, এটা কি একরকমের দ্বিচারিতাও হয়েছে কিনা? প্রথমত যে আইনটা হচ্ছে সেই আইনটা তো একদম পরিষ্কার, এবং সেখানে জামাতে ইসলামীর নাম আছে, অন্য দুটো দলের নাম আছে, আল বদর, আল শামস, এদের কথা বলা আছে। তো সেই ক্ষেত্রে ওইটাতে আবার খুব বেশি আপত্তি হয়নি, কিন্তু কেউ আপত্তি করেননি, কেউ ওয়াকআউটও করেননি। সুতরাং এই আইনটা যখন সংসদে পাস হয় তখন জামাতে ইসলামী এই আইনটার কোনো বিরোধিতা করেনি, মেনে নিয়েছেন যে তারা 71-এর মুক্তিযুদ্ধের সময়ে তারা যে ভূমিকা ছিল সেই ভূমিকা, এটা তো মেনে নেয়াই নাকি? হ্যাঁ, অফকোর্স ওনারা সংসদে ছিলেন, তো সুতরাং মেনে না নিলে ওনারা কিছু তো বলতেন, পরেও বলেননি। এখন উনি কিছু বললে বলবেন, সেটা তো আমার পরে নিশ্চয়ই সুযোগ পাবেন। আবার তাহলে এটা মেনে নেওয়া, এটা মেনে নেওয়া। এখন দ্বিচারিতা যেটা আপা বললেন, ইলেফার আপা বললেন যে মতিউর রহমান নিজামী সাহেব সংসদ সদস্য ছিলেন, নির্বাচন করেছেন, মন্ত্রীও ছিলেন, সংসদ সদস্য। সাধারণত সংসদে যে শোক প্রস্তাব নেওয়া হয় তখন সংসদে যারা সদস্য ছিলেন বা তারা যখন মারা যান তাদের প্রত্যেকের নামে নেওয়া হয় সাধারণত, এটা সাধারণত। এখন তারপরেও আপনি স্পেশাল ডিবেট হতে পারে, তো ওই সংসদ আপনাকে, আমরা এটা চিন্তা করতে হবে যে বর্তমান সংসদ কিন্তু মাঝখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে, যারা 17-18 মাস দেশটা শাসন করেছে। কেমন শাসন করেছে এটা নিয়ে প্রচুর আলোচনা, না এটা প্রচুর আলোচনা হচ্ছে, ওখানে আমরা যাব না। ওখান থেকে উত্তরণের জন্য যে সংসদ নির্বাচন হয়েছে এবং সংসদের বসার যে প্রয়োজনীয়তা, সেখানে অনেক কিছু হয়তো অ্যাকোমোডেট করতে হচ্ছে, এখন অনেক কিছু অ্যাকোমোডেট করতে হচ্ছে। কেন সরকারের বয়স তো 60 দিন থেকে কিছুটা বেশি, সংসদ মাত্র 25 দিন চললো, সুতরাং অনেক কিছু অ্যাকোমোডেট করতে হচ্ছে, এটা আমি মনে করি। সুতরাং এই অ্যাকোমোডেশন করতে করতে এক জায়গায় যায় হয়তো অনেক কিছু ক্লিয়ার হবে। তো পারওয়ার সাহেব যেটা বলেছেন সেটাতে দ্বিচারিতা আছে কিনা সেটা একটু আমরা অ্যানালাইসিস করতে পারি। যে উনি যদি বলেন যে 71-এর সময় যে জামাতে ইসলাম ছিল এখনকার জামাতে ইসলাম এক না, এটা কি, মানে এটা কিসের ভিত্তিতে? যে আপনি জন্মগ্রহণ করেছেন 71-এর পরে, মুক্তিযুদ্ধের সময় আপনার জন্ম হয়নি, আপনি যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের জন্ম তারও অনেক পরে। সুতরাং 71-এর দায়ের বিষয়ে আমাদের তেমন কিছু বলার নেই। তো আপনি তাহলে এই পার্টির নামটাই বদলাই দেন, যে জামাতে ইসলামী বাংলাদেশ যেটা ছিল, উনি যেটা বলছেন ওটাকে এখন ওনারা পরিবর্তন করে বাংলাদেশ জামাতে ইসলামী রাখছেন, চেঞ্জ করছেন, বাংলাদেশ জামাতে ইসলামী না, সেটা দিয়ে ওন করা হয় না। জামাতে ইসলামী বাংলাদেশ তখন রাখার কারণ ছিল বিকজ আপনারা তখন একটা ইন্টারন্যাশনাল, মানে কমিউনিস্ট ইন্টারন্যাশনালের মতো, তখন জামাতে ইসলাম একটা ইন্টারন্যাশনাল পার্টি ছিল। জামাতে ইসলামের জন্ম তো ভারতে, তাই না? মানে ভারত যখন অখণ্ড ভারত ছিল, তো সুতরাং ওই 1942-তে যখন জন্ম হয় তখন তো তারা পাকিস্তানের সময়ও তারা পাকিস্তান আন্দোলনের বিপক্ষে ছিলেন, এরকম অনেক ইতিহাস। তো এখন জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী ভারত, জামাতে ইসলামী পাকিস্তান, জামাতে ইসলামী টার্কি, অনেক কিছু হতে পারত। তখন ওরা একটা আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করতেন। এখন ওটা থেকে সরে আসছেন কিনা আমি জানি না, বাট ওনারা চেঞ্জ করে এখন বাংলাদেশ জামাতে ইসলাম রাখছেন। তার মানে এই না যে ওই আগের জামাতে ইসলাম আর বাংলাদেশ জামাতে ইসলাম একেবারে দুইটা আলাদা সত্তা হয়নি। আলাদা সত্তা হতে হলে আপনাকে প্রথমেই আপনার 71-এর যদি আপনি জামাতে ইসলামের ধারাবাহিকতা বা ঐতিহ্য বা আপনার উত্তরসূরি হয়ে থাকেন, তাহলে আপনার পূর্বসূরিরা যদি কোনো ভুল করে থাকে, কোনো অন্যায় করে থাকে, কোনো যদি অপরাধ করে থাকে,
যেটা উনি বলছেন যে আমরা তেমন কোনো অপরাধ করিনি। আপনি যাদের নাম বললেন আলবদর আল শামস, এটা আমি ওনার কাছে শুনতে চাই যে এই আলবদর আল শামস বাহিনীর কাজটা কী ছিল এবং কী কী করেছেন তারা। মানে অনেক বিষয়ে তো আলোচনা হয়েছে, আইন আদালতে গিয়েছে, কথাবার্তা হয়েছে, আর অনেক প্রমাণকও আছে, তাই না? বুদ্ধিজীবী হত্যার প্রমাণক আছে, তার সাথে যারা জড়িত ছিলেন তার মধ্যে কারা কারা ছিলেন সেসব বিষয়ে তো উনি নিশ্চয়ই অবগত আছেন। তো এইসব বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলতে হবে যে আমরা ৭১-এর যে রাজনৈতিক সিদ্ধান্ত ছিল সেটা একটা ভুল রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। তারা একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে, আমার তখন জন্ম হয়নি, এই জন্য আমি ওই সিদ্ধান্তের ব্যাপারে কিছু বলবো না, এটা হতে পারে না। আপনাকে বলতে হবে যে না, দ্যাট ওয়াজ এ মিস্টেক। এটা হতে পারে, একটা দলের মিস্টেক হতে পারে, হার্ট চেঞ্জ হতে পারে, হ্যাঁ, রক্ত তো পুরো চেঞ্জ করা যাবে না, হৃদয়ে মস্তিষ্কে কিছু চেঞ্জ আসতে পারে। বলবো না যে একেবারে চেঞ্জ হবে না, ওই আগের মতোই থাকবে। আধুনিক চিকিৎসাবিদ্যায় হার্ট চেঞ্জ হতে পারে, হার্ট মানে আমি বলছি না আধুনিক চিকিৎসা চেঞ্জ হবে না, মানে হার্টের মানে আপনার হৃদয়ের কথাগুলো চেঞ্জ হতে পারে, আগে থট প্রসেসে চেঞ্জ আসতে পারে। তো কিন্তু তারপরেও আপনি ৭২ সালের পরে বা জামাতে ইসলামী যখন রাজনীতি করার সুযোগ পেল, জেনারেল জিয়া সাহেব যখন সুযোগ দিলেন, তারপরেও জামাতে ইসলামের অনেক কার্যক্রম আছে যেটা নিয়ে অনেক আলোচনা হতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হাত কাটা, রক কাটা, এইসব বিষয় তো ঘটেছে। তো আপনি শুধু ৭১ বললে তো হবে না, তার পরের অংশতে আসেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমরা ডিফাইন করতে গেছি, আমাদেরকে আক্রমণ করছে, আমাদেরকে হত্যা করা হয়েছে, তার বদলে আমরা করেছি। এসব আপনারা পুরো জিনিসটা নিয়ে আসলে আলোচনা করতে হবে। জামাতে ইসলামীকে অবশ্যই তার পুরো রাজনীতিটাকে পরিষ্কারভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে। আচ্ছা আচ্ছা, পরিষ্কার। আপনি কিছু ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনি কিছু যুক্ত করতে চান? আমরা অন্য প্রসঙ্গে যাব। হ্যাঁ জি, আসলে দুই দলেই একটা দ্বিচারিতা আছে বড় ধরনের। কোন দুই দল? আপনি কাকে দেখাইলেন? আচ্ছা, দুই দলেই একটা বড় দ্বিচারিতা আছে। এখানে তো আওয়ামী লীগ নাই, মানে আমি আওয়ামী লীগ কেউ নাই, কিন্তু আমি দুই দলকেই মিন করছি। দুইটা বড় দল, তাদের যে দ্বিচারিতা সেটা হচ্ছে যে দেখেন, তাদের সাথে যদি আমরা থাকি তাহলে আমরা খুব ভালো মানুষ, আর তাদের সাথে না থাকলে আমরা রাজাকার, আমরা জঙ্গি, আমরা মানে ফান্ডামেন্টালিস্ট, আমরা এক্সেট্রা। এই দুইটা দলই কিন্তু দেশ, জাতি, গণতন্ত্রের প্রয়োজনে এই জামাত ইসলামীকেই সাথে নিয়েছে এবং একসাথে বসে মানে সমস্ত কার্যক্রম পরিচালনা করছে লং টাইম। কি দেশ জাতির প্রয়োজনে নাকি সংসদে ক্ষমতার প্রয়োজনে? হ্যাঁ, দুইটাই আপনি আমরা ধরে নিই, আমরা গিয়েছি দেশ, জাতি, গণতন্ত্রের প্রয়োজন। আচ্ছা, তারা এটা আমাদের ব্যাখ্যা। আর কেউ ক্ষমতার মোহে যদি সবকিছুকে জায়েজ করে নেয়, সরকারে ছিলেন না, আমরা সরকারে ছিলাম, ঠিক আছে, তার আগেরটা আমরা কিন্তু নিঃশর্ত মানে সমর্থন দিয়েছি, কোনো প্রকার বেনিফিট আমরা গ্রহণ করি নাই। দেখেন, এই যে দ্বিচারিতা, আওয়ামী লীগ এবং বিএনপি সব জায়গায় রাজাকারদের বড় ধরনের পুনর্বাসন কেন্দ্র ছিল। দুইটা দলই রাজাকারদেরকে পুনর্বাসন করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাকে এনজয় করেছে। কিন্তু তাদের সাথে থাকলে সে সময় আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই আওয়ামী লীগের সাথেই তো আমরা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছি, 96 আমি স্টুডেন্ট। দেখেন, আমরা আন্দোলন করেছি, এই মুহূর্তে দরকার কেয়ারটেকার সরকার। কি আন্দোলন? সেই আওয়ামী লীগ আবার কি করেছে? এই কেয়ারটেকার সরকারকে ধ্বংস করেছে। আবার আলবদর আল শামস যে বাহিনীগুলো ছিল, এটা কিন্তু সরকারিভাবে ওই সময় নিয়োগপ্রাপ্ত একটা আধা সামরিক বাহিনীর মতো করেই ছিল। কাজে এটা জামাত ইসলামী তৈরি করে নাই, এটা ওই সময় সরকার তৈরি করেছে। সেখানে যারা যোগদান করেছে সেই বাহিনীগুলো, তাদের নাম আছে, তালিকা আছে, তারা বেতনভুক্ত ছিল। সেখানে কয়জন মুসলিম লীগ, কয়জন নিজাম ইসলামী, কয়জন জামাত ইসলামী, এগুলো আইডেন্টিফাই না করেই ঢালাওভাবে আলবদর আল শামস বলা হয়। এবং এই ফজলুর রহমানের মতন কিছু তথাকথিত মুক্তিযোদ্ধা, তার তালিকায়ও দেখলাম যে আমি এখনও যাচাই বাছাই করতে পারি নাই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে উনি কোনো লিস্টেড কোনো মুক্তিযোদ্ধা না, এটা আল্লাহ ভালো জানে। তো এখন আমাদের সিনিয়র একজন নাগরিক এবং সাবেক সচিব, উনি বলেছেন যে আমরা হাত কাটি, রক কাটি, অনেক ধরনের কথা বলার চেষ্টা করেছেন। আমি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলাম এবং আমি স্টুডেন্ট লাইফে মৌলানা মতিউর রহমান নিজামীকে সংসদে চ্যালেঞ্জ করতে শুনেছি যে জামাত ইসলামী কোথাও রক কাটার রাজনীতি করে না, যদি করে আপনারা প্রমাণ করতে পারেন, আমরা রাজনীতি ছেড়ে দেবো। কোথাও জামাত ইসলামী কোনো জায়গায় রক কাটার রাজনীতি করে না। চট্টগ্রামের সিটি কলেজে ছাত্র দলই আমাদের একটা ছেলের একবারে রগ এবং পায়ের শুদ্ধ কেটে ফেলেছে। তাহলে অন্য নিজেদের ত্রুটি ঢাকতে মিডিয়াকে ব্যবহার করে যারা
এইগুলো আমাদের বিরুদ্ধে অপবাদ দেয়, এটা মূলত আদর্শের কাছে পরাজিত হয়ে এটা দেয়। আর যদি আমাদের এত অপবাদই থাকতো তাহলে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু বিভিন্ন জায়গায় ছাত্র সমাজ তো আমাদেরকে ওয়েলকাম করতেছে, ছাত্র সমাজগুলো আমাদেরকে তো তাদের নেতৃত্বে এগিয়ে দিচ্ছে। তার মানে বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের স্বাধীনতাকে ধারণ করে, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, বাংলাদেশে একটা আদর্শিক সমাজ গড়ে তোলার জন্য যেই লুটপাট হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ উভয় আমলে হয়েছে। হাওয়া ভবন তো বিএনপির আমলেই তৈরি ছিল, আওয়ামী লীগ তো ব্যান লুটপাটে এবং শেয়ার বাজার লুটপাট করে শেষ করে দিয়েছে। কাজে এই জাতীয় রাজনীতির সাথে তো বাংলাদেশের জামাত ইসলামীর পক্ষ থেকে 2 জন মন্ত্রী ছিল, 3টা মন্ত্রণালয় চালিয়েছেন, 1 টাকা দুর্নীতির সাথে তাদেরকে কোনো অ্যাটাচ করা যায় না। এর চেয়ে আর ভালো ডাইনামিক আইডিওলজিক্যাল পলিটিক্স কি হতে পারে? বাংলাদেশের মানুষ কিন্তু এখন সেই দিকেই যাচ্ছে। যদি এই সম্প্রতি নির্বাচনে যদি ডিপ স্টেট যদি কি না করতো, এখানে ইন্টারফেয়ার না করতো, তাহলে জামাত বা বিরোধী দল এনসিপি সহ যে জোট 11 দলীয় তারা আরো অনেক ভালো করতো বলে জাতির লোকেরা মনে করে। আচ্ছা, আপনারাও মনে করেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। নিরুফা আপা, আপনাকে এই প্রশ্নটা দিয়ে শুরু করি। মানে আরেকটা টপিকে আমরা একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে গতকাল 20 সেকেন্ড একটু 20 সেকেন্ড দিবেন, উত্তর দিবেন একটু 20 সেকেন্ড। আচ্ছা, সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত। এটা কিন্তু বিএনপি দলীয় একজন সংসদ সদস্য বলেছেন যে সাউন্ডের সমস্যার কারণে কিন্তু ওই দিন অনেক বিভ্রাট হয়েছে, আমরা ওনারাও অনেকে শুনতে পারেন নাই। না না না, অনেকেই ওনারা স্বীকার করেছেন যে এটা শোনা যায় না, এটা বিভ্রাট ছিল। জামাত ইসলামী এটা মানে ইচ্ছাকৃত এটা করে নাই, জামাতের পক্ষ থেকেও বলা হয়েছে। আর শহীদ মিনারে তো আমরা গিয়েছি, রাষ্ট্রীয় কালচারের কারণে গিয়েছি। এই কালচার যতদিন আমরা জনগণকে বুঝিয়ে পরিবর্তন না করতে পারবো ততদিন তো আমাদেরকে মানতে হবে, সেটাই আমরা করেছি। রাষ্ট্রের ওনারা মনে করেন কিনা যে যদি এরকম শহীদ মিনার তৈরি করে করে যদি এরকম যায় নীরবতা পালন করলে, এরকম ফুল দিলে যদি হয়তো ওনাদের নিজেদের মা বাবা পারিবারিক গোরস্থান যেগুলো আছে সেখানে তৈরি করে ওনারা ওই সিস্টেম চালু করুক। যদি ওনারা এগুলো চালু করে তাহলে তো বাংলাদেশের ওনারা জায়েজ মনে করে কিনা নিজেদের আত্মীয় স্বজনের কাছে যাই, এটা কি কথা বলেন আপনি? দেখেন, যখন কেউ বিদেশ থেকে আসে যার যার আত্মীয় স্বজনের খবর একটা নির্দিষ্ট গণ্ডির ভিতর ওটা যদি ভালো কাজই হয়, ওটা যদি ন্যায় কাজই হয়, এটা যদি শরীয়ত সম্মত হয়, তাহলে ওনারা নিজেদের আত্মীয় স্বজনকে এখান থেকে বঞ্চিত করবেন কেন? এগুলো পারিবারিক না, ওইটা তো আর একটা মানুষের স্মরণে না, আমি বলছি মানে একটা ঘটনা স্মরণে, এটা রাষ্ট্রীয় আচার এবং সংস্কৃতির রাষ্ট্রীয় কালচারের কারণেই জামাত গিয়েছে। জামাত যেখানে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিরোধী দল হিসেবে বিরোধী দলীয় নেতা উনি গিয়েছেন, তার মানে এটাকে ডিনাই করা। আচ্ছা, ঠিক আছে, যতদিন না চেঞ্জ হবে ততদিন আপনি কিছু বলতে চেয়েছিলেন। জি, আমি এখানে বলতে চাই যে আসলে এই যে হাওয়া ভবন নিয়ে কথা বলে এখন পর্যন্ত যে জিনিসটাকে একটা মিক হিসেবে ব্যবহার করে কোনো সরকার এটাকে আজকের মাননীয় প্রধানমন্ত্রীকে মানে চরমভাবে হেয় করার জন্য চেষ্টা করেছিল। আচ্ছা, ওনারা বলছেন, ওনারা তো সঙ্গেই ছিলেন সেই দিনও 1 থেকে 6 পর্যন্ত মন্ত্রী পরিষদও নিয়েছেন, তো ওনাদের নামেও তো মামলা হয়েছিল। আপনি ওনাদেরও কিন্তু অনেকগুলো মামলা হয়েছিল, টিন কেলেঙ্কারি মামলা, এই মামলা সেই মামলা, তা আমরা কিন্তু এগুলা বলি না। গেল 1 নাম্বার। 2 নাম্বার, উনি বলেছেন যে মানে টাকা পয়সা আমরা তচ্ছপ করি। আমরা তচ্ছপ করি, আপনি কি একটা জিনিস জানেন? আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এখানে অনেকেই, প্রায় সবাই, তারপরেও সবাই কিন্তু জাকাতের টাকা খাই না, আমরা সদগা খাই না। এটা কিন্তু মুসলিমদের, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এটা করেন নাই। আমরা ওই জায়গাটাই আমরা খেয়াল করি। আমাদের অনেকে সংসার চলে না, তারপরেও কিন্তু আমরা জাকাতের টাকা খাই না। যারা প্রত্যেক আপনার মাসের, আপনি যে মাসে বেতন পান বাধ্যতামূলক, বা আপনি আল্লাহ কি বলছে, আপনি বছরে 2.5% দিবেন আপনার যদি এত টাকার বেশি হয়। তো যারা দেয় তারা কিন্তু ওইভাবেই দেয়। আপনার বেতন থেকে যখন টাকাটা দেয় এটা জাকাতের টাকাই বলে, এটা সদগাই বলে। এগুলা দিয়ে যারা সমস্ত কিছু মেইনটেনেন্স করে, তাদের চেয়ে অন্তত পক্ষে এক জায়গায় অন্তত পক্ষে কিছুটা উন্নত একটা জায়গায় হতে পারে। সন্ত্রাসের তো বিচার আছে, কিন্তু রাজাকারের বিচার কিন্তু একদম মহাবিচার। সেখান থেকে যদি মুক্ত হতে পারে একজন রাজাকার, তাহলে একজন সন্ত্রাসীর বিচার 6 মাস, 1 বছর, 2 বছর জেল টেল হবে। এটা মনে হয় যে খুব ফিউ প্রবলেম, যে প্রবলেমটা জাকাত দিয়ে আপনার জীবন নির্বাহ করছেন, এটা সমস্যা হচ্ছে না। এখনো রাজাকার ওই তালিকার রাজাকার এখনো আছেন যাদের বিচার হয় নাই? অবশ্যই আছেন। আমি নিজেই বলেছি, যাদের ফাঁসি হয়েছিল সেদিন আমি তাদের পক্ষে ছিলাম, এখনো আছি।
কারণ আত্মপক্ষ সমর্থনের সুযোগটা ওইখানে কম ছিল। যাদের হয় আমার নাই, কথা এরকম আমার কথা ছিল জামায়াতে কি যাদের জামায়াতে এখন- অনেকেই আছে যাদের বিচার হওয়া উচিত কিন্তু বিচার হয় না। জামায়াত এখনো দাবি করে যে তাদের দলে এরকম এখন কেউ নাই যাদের নামে ওই অভিযোগ ছিল। এই যে এখন তো ম্যাক্সিমামই আপনার ৭১-এর পরে জন্ম, আপনি সরাসরি আপনি কিছু করতে পারবেন না, আপনি আদর্শগত করতে পারবেন। ৭১-এর সময় যারা ওই বয়সটা ছিল তাদের তাদের ব্যাপারটা তো ভিন্ন, তাদের নিয়ে তারা কথা বলবে না। তারা তো এখন সংসদে বলে যুদ্ধ শিশু ছিল, তারা যুদ্ধ শিশু, তারা কি শিশু মুক্তিযোদ্ধা। শিশু মুক্তিযোদ্ধাটা কেমনে হলো সেটাও কিন্তু আমাদের জানার খুব ইচ্ছা। না, উনি আমরা বলছেন কিন্তু তো। সেইভাবে আমরা ওইভাবে ব্যাখ্যা পাইনি। আমরা তারেক রহমান শোনেন সাহেবের নাই। যখন তার মায়ের সাথে জেল খেটেছেন, তার মায়ের সাথে একটা ছোট বাচ্চা জেল খেটেছেন, সেই হিসাবে কেউ কেউ বলেছেন যে উনি শিশু যোদ্ধা ছিলেন। এটা তো যুদ্ধা একরকম, যে মাটা সন্তান পেটে নিয়ে জেল খাটছেন, কথার কথা, সে বাচ্চাটা পেটে কিন্তু জেলেরই একটা অংশ। তো সেইখানে উনারা যখন এখন শিশু যোদ্ধা হয়ে যান তখন তার কোনো কথা বলার থাকে না, কিন্তু উনারা এই কথাটা এতদিন পরে, এই যে ৫৫ বছর পরে তাদেরকে কেন নিজেকে সাফাই গাইতে বলতে হয় হলো কেন? রাকসু, ডাকসু, চাকসু, ইউকসু যে সুগুলোর কথা বলছেন, আমি যে জায়গায়, আপনি যে জায়গায় ছিলেন সেই জায়গাটার কথা, শহীদ ভাই যে জায়গায় ছিলেন সেটা যদি আমি বলি যে ডাকসুর কথাই বলি, এই যে আপনার নীলক্ষেতে যে ৮০,০০০ ব্যালট পাওয়া গেল, এই ব্যালটটা কিন্তু কোনো সুরাহা হলো না। আজকে যে ভিসি ওই দিন ছিলেন, আজকে কিন্তু সেই ভিসি কোথায়? সে ভিসি কিন্তু নতুন আরেকজন, যিনি ইন্টারিম গভর্নমেন্ট ছিলেন, নতুন যে বিশ্ববিদ্যালয় করেছেন, সেই বিশ্ববিদ্যালয় নিজে থেকে পদত্যাগ করে নিজে থেকে ওইখানে গিয়ে হাজির হয়েছেন। এই যে আপনাদের অভিযোগ জিনিসগুলো ছিল সেই ভিসি জামায়াতের। অবশ্যই এখানে বলার অপেক্ষা থাকে না। 18 মাস জামাত দেশ শাসন করেছে, বাংলাদেশ 18 মাস জামাত শাসন করেছে। ইয়েস, জামাত ডক্টর শাসন ইউনূসকে করেছে। জামাতের জামাতের আমি কে আমির কে কি আমি জানি না। জামাত আমরা তখনও বলেছি, এই 18 মাসও বলেছি, এই দেশ কারা কোথায় সব জায়গায় সমস্ত ভিসি বলেন আপনার 2% তো কোনো এক্সাম্পল না, এক্সাম্পল হয় 51%। আমি সেই কথাগুলো বলছি। তো ভিসি থেকে শুরু করে আমলা থেকে শুরু করে প্রত্যেকেই, তো প্রত্যেকের যে অবস্থা, আমি আপনার আজকের ডিসির কথা বলি, ঢাকার সেই ডিসির একটা উদাহরণ দিই। জামায়াত ধরেন যদি দেশ চালায়, সেই জামায়াতের সরকারের অ্যাটর্নি জেনারেল ছিলেন বর্তমান আইনমন্ত্রী, সেই জামায়াতের সরকারের পররাষ্ট্র নিরাপত্তা উপদেষ্টা ছিলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। আমার কথাটা শুনে, আমি কিন্তু 2% এক্সাম্পল হয় না, আমি 2% যে ছিল না। আপনার বিএনপি এত বড় দল, এত দিন ব্যাপী দেশ শাসন করেছে, দেশের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে পালন করেছে, সেইখানে বিএনপির ছাত্রদল করা ছেলে হাজার হাজার লাখো লাখো, সেই তারা তাদের মেধা দিয়ে কখনো কখনো চাকরি করেছে, সেখান থেকে সব ঢালাওভাবে তো তারা বাদ দিতে পারবে না। আপনি 18 মাসের শহীদ ভাই তো সচিব ছিলেন, সচিব হওয়ার আগে ডিসি হতে হয় ম্যাক্সিমামরাই। আপনার এই যে ডিসিগুলো হয়েছিল 4টা থেকে 5টা সর্বোচ্চ ডিসি এসপি বিএনপির ছিল, সেই বিএনপির একটা ডিসি চট্টগ্রামে ছিল যে ছাত্র দল করা। আমি এটা তো সবাই জানে, বলার অপেক্ষা রাখে না। তাকে 7 দিনের মধ্যে একজন সাবেক সচিব এক সময় ছাত্র দল করত, রাজনৈতিকভাবে কাউকে বিএনপির বা ছাত্র দলের বা ছাত্রলীগের বা ছাত্র শিবিরের এই বিবেচনায় করে কাউকে কি ডিসি এসপি অবশ্যই তারা তাই করেছে। আমি তো নিজেও তাই বলি, আমি তো অতীতের কথা বলতে চাই না। ওই একটা ডিসির 4-5টা ডিসি এসপির মধ্যে ওই একটা ডিসি একসময় ছাত্র দল করতো, অনেক আগে। শোনেন, সবাই ছাত্র শিবির, অবশ্যই তারা গুপ্ত সুপ্ত যেভাবেই হোক না কেন। আমি আপনাকে একটা এসপির কথা বলবো, সে ছাত্র বুঝাই তো বারবার যে আমি অমুক হলে ছিলাম, জসিমউদ্দিন হলে ছিলাম, আমি তো একসময় ছাত্র দলের এই করেছি। তো আমি তার ওইখানে গিয়েছি, তখন তার এলাকার একজন লোক ছিল ছাত্র দলের, বের হয়ে এসে বলল যে আপা তার ফুল ফ্যামিলি জামাত, তার 24 বংশধর। আমি বলি দিস ইজ কল্ড গুপ্ত। আমি ওইটাই বলতে চাচ্ছি। আমি বলছি ছাত্র দল করা দোষের না, ছাত্র লীগ করাও দোষের না যদি সে অন্যায় না করে, জামাত শিবির করাও দোষের না যে শুধু অন্যায় না করে। কিন্তু অন্যায়টা ওইখানে যখন আপনার পরিচয়টা অন্য পরিচয়ে আপনাকে বড় হতে হয়, এটাই অন্যায়, আর কিছুই না। যে রাজনীতিটা আমরা শিখে আসি নাই। জি, অনেক ধন্যবাদ। সেইটা নিয়েও গত কয়েকদিন আমরা টকশোতে আলোচনা করেছি। আবু আলম শহীদ খান, বাধ্য আমরা কালকে সংসদের প্রথম অধিবেশন আমরা দেখলাম, এবং এই সংসদ অধিবেশনে জাতীয় জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন
আদেশকে অবৈধ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সেখানে কালকে তার বক্তব্যে বলেছেন যে সংস্কারের বাহানায় যদি নির্বাচন হতে না দেয় সেই জন্য তারা সব কিছুতেই আপোষ করে জুলাই জাতীয় সনদেও সই করেছিলেন। এখন যেই কারণেই হোক বিএনপি নির্বাচনের গণভোটে হ্যাঁ এর পক্ষে অংশ নেয় এবং কিন্তু নির্বাচনের পর বিএনপির মতো বড় দল প্রতিশ্রুতি দিয়ে এখন সরে যাচ্ছে বলে অনেকেই মনে করছেন। এতে কি বিএনপির গ্রহণযোগ্যতা কিছুটা প্রশ্নের মুখে পড়ল? প্রশ্নের মুখে ফেলতে চাইলে তো ফেলানো যাবে, কিন্তু কথা হলো যে ওনারা যেটা পরিষ্কার করেছেন এতদিনে, যে তারা সেই সময় যে ষড়যন্ত্র, যেটা নীলেফর আপা একটু আগে বললেন, যে রাষ্ট্রযন্ত্রের ভিতরে জামাত এবং অন্যান্য এনসিপির তো তখন রেজিস্ট্রেশনও ছিল না, মানে যে সময় আপনার এইসব নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন সংস্কার নিয়ে, ঐক্যমত্য কমিশনে এনসিপির যে রোল, থার্ড পার্টি হিসেবে তাদেরকে আমরা দেখেছি সবসময়, তাই না? যেহেতু আওয়ামী লীগ ছিল না, জামাতের বি টিম অফ এনসিপি হতে পারে। মানে আমি বলছি যে তিনটা পার্টি তখন এই সংস্কার আলোচনায় সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেছে, বিএনপি, জামাত এবং এনসিপি, যেটা রেজিস্ট্রেশন ছিল না। তো এখন আপনি ওই সময় যা আলোচনা হয়েছে, এই আলোচনা তো মিডিয়ার মাধ্যমে জনগণ জানতে পেরেছে, এবং বিএনপি কিন্তু আলোচনায় ঐক্যমত্য কমিশনে তাদের কিছু নোট অফ ডিসেন্ট ছিল এবং সেটা সহই তারা এটাকে স্বাক্ষর করেছে, নোট অফ ডিসেন্ট সহ। এখন নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর করার পরে এই যে গণভোটের যে আদেশ জারি করা হয়েছে, বাস্তবায়ন আদেশ যেটা জারি করা হয়েছে, সেটা তো আমাদের সংবিধানের সাথে যায় না, সংবিধান সম্মত না, সংবিধান বিরোধী, এবং এই আদেশ রাষ্ট্রপতি দিতে পারেন না। ওই রাষ্ট্রপতিকে তো ওনারা মানতেন না, মানে ওই রাষ্ট্রপতিকে ফেলে দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে, কোনো কারণে ফেলে দিতে পারেননি। তখন এই রাষ্ট্রপতি নিজেই একটা ইন্টারভিউ বলেছেন যে তার অনেক কিছুই তাকে জানানো হতো না এবং তাকে কোনো মূল্যায়িত করা হয়নি। আমরা কি দেখেছি? এখন আমরা দেখি যে রাষ্ট্রপতি যিনি আছেন শাহাবুদ্দিন, তার ব্যাপারে নানান কথাবার্তা থাকতে পারে, নানান প্রশ্ন থাকতে পারে, নানান অভিযোগ থাকতে পারে, ব্যক্তি হিসেবে থাকতে পারে, কিন্তু রাষ্ট্রপতি যখন যান তখন প্রধানমন্ত্রী কিন্তু এখন তাকে রিসিভ করেন। সেটাই আমাদের প্রোটোকল, সেটাই আমাদের রাষ্ট্রাচার। এই রাষ্ট্রাচার তো ডক্টর ইউনূস সাহেব মানেন নেই, এবং সেই কারণেই এই সন্দেহ অবিশ্বাস সৃষ্টি হয়েছে যে ওই আদেশটি উনি দেখে শুনে স্বাক্ষর করেছেন কিনা, বা তার স্বাক্ষরের জন্য নথি দেওয়া হয়েছিল কিনা। কারণ এখন তো দেখেন আপনার যে আমেরিকার সাথে একটা চুক্তি আছে না, সেই চুক্তির ব্যাপারে, বাণিজ্য চুক্তি, তো সেই চুক্তির ব্যাপারে আসিফ নজরুল সাহেব বললেন যে উনি জানেনই না। অথচ বাংলাদেশের নিয়মটা কি? বাংলাদেশের যে কোনো চুক্তি, যে কোনো একটা, যদি আমি সেফটিভিন কিনতে চাই ভারতের কাছ থেকে অথবা চায়নার কাছ থেকে অথবা রাশিয়ার কাছ থেকে, যদি আমি একটা সেফটিভিন কিনতে চাই, সেটা যে বিদেশি চুক্তি, এই চুক্তি অবশ্যই আইন মন্ত্রণালয়ে যেতে হবে এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং হতে হবে, তারপরে এই চুক্তি স্বাক্ষর করা যাবে। তো আপনি বাণিজ্য চুক্তি হয়ে গেল, আসিফ নজরুল সাহেব এখন নাকি জানেনই না। সেই চুক্তির অংশ হিসেবে গতকালকে আমরা এই যাবৎকালের বাংলাদেশের সবচেয়ে বড় বিমান, সবচেয়ে বড় বাজেটের বিমান কেনা দেখলাম কালকে, কিনতে যাচ্ছেন। তো এখন আপনি যেখানে ছিলেন, আমরা ওখানে যদি ফিরে যাই, তো এটা তো বিএনপি পরিষ্কার এই বিষয়ে কিন্তু আমরা তখনও আলোচনা করেছি, মানে আমি জেলে যাওয়ার আগে আলোচনা করেছিলাম এটা। সেটা হলো যে আপনার নিশ্চয়ই মনে আছে, আমাদের মনে আছে, মানে আমরা পড়েছি আর কি, আর আমি দেখেছি, নীলেফর আপাও দেখেছেন, যে এলএফও একটা জারি করা হয়েছিল, লিগ্যাল ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, অর্ডার। তো সেখানে কি ছিল যে এলএফওর আন্ডারে ইলেকশন, তখন শেখ মুজিবকে বলা হয়েছিল, বঙ্গবন্ধুকে, যে আপনি যে এলএফও সাইন করলেন, আপনার তো হাত পা সব বেঁধে দিল, আপনি কীভাবে 6 দফা করবেন? তখন ওনার উত্তর ছিল যে আমি এখন এলএফও সাইন করছি, জনগণ যখন আমাকে ভোট দিবে, জনগণের কাছে আমি 6 দফা নিয়ে যাব। জনগণ যখন আমাকে ভোট দিবে, তখন 6 দফার পক্ষে যদি ভোট পড়ে আর আমি যদি সংখ্যাগরিষ্ঠতা পাই, তাহলে এলএফও চিড়ে ফেলে দেবো। তো এখন বিএনপি একজাক্টলি সেটা করেছে। সেটা তখন বিএনপি বলে নেই অ্যাকোমোডেট করার জন্য, বা যে ধরনের ষড়যন্ত্র, আপনি গণভোট যেটা, সেটা আমলে নেবেন না? না, গণভোট তো এটা তো ইল্লিগাল, এটা তো গণভোটের আদেশটাই ইল্লিগাল, গণভোটের আদেশটাই ইল্লিগাল হবে কি হবে না। গণভোট তো হইতেই পারে না আমাদের সংবিধান অনুযায়ী। সংবিধান আপনি ছুঁড়ে ফেলে দেন নেই। যদি আপনি বলবেন এখন জেনারেল জিয়ার সময় হয়েছিল, এরশাদের সময় হয়েছিল, বেগম খালেদার সময় হয়েছিল, তখন সংবিধান ছিল না, তখন মার্শাল ল অর্ডারে গণভোট হয়েছে 2 বার। আর খালেদা জিয়ার সময় অবশ্যই সংসদে আলোচনার পরে গণভোট। তাইলে অন্তর্বর্তী সরকার কিভাবে আসলো? অন্তর্বর্তী সরকার আসছে, একটা তো এটা তো অভ্যুত্থানের চমৎকার। অন্তর্বর্তী সরকার তো সংবিধানের মধ্যে নাই, এটা একদম ক্লিয়ার এবং ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করি আমার এক লাইন বক্তব্য। অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। গণ অভ্যুত্থানের ফলে
যখন একটা সরকার চলে গেছে, সরকার প্রধান নাই, পার্লামেন্ট মেম্বাররা নাই, তো তখন তো পার্লামেন্ট বাতিল করতে হবে। পার্লামেন্ট বাতিল করার পরে রেফারেন্স দিয়ে সংবিধানের অধীনে 106 উচ্চ আদালতে 106 রেফারেন্সে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সুতরাং ওইটা সংবিধানের মধ্যে হয়নি, এটা তো বলার কোনো কারণ নেই। এটা হলো যে যারা এখন ওই গণভোটের বিষয়টাকে সামনে আনতেছেন তারা ইচ্ছা মতো বলতেছেন তাহলে ওটা নাই সংবিধানে হলো কেমনে, এটা নাই সংবিধানে হলো কেমনে। এরকম তো অন্তর্বর্তী ব্যবস্থা করতে হবে যখন আপনি একটা ক্রাইসিসে পড়বেন। তার মানে এই না যে আপনি যা ইচ্ছা তাই করবেন এবং সব কিছু আইনের বাইরে করবেন এবং সব কিছু মেনে নিতে হবে। এখন গণভোটের রেজাল্টে আসি আমি একটু। রেজাল্টটা আমার খুব মজার রেজাল্ট। গণভোটে 4 কোটি মানুষ প্রায় কাছাকাছি কম বেশি 4 কোটি মানুষ ভোট দিয়েছে হ্যাঁ ভোট, আর 2 কোটি মানুষ ভোট দিয়েছে না ভোট, তাই না? তাহলে আমাদের ভোটার হলো 12 কোটির বেশি। তাহলে 4-2-6 কোটি মানুষ এই ভোট দিয়েছে, আর 6 কোটি মানুষ ভোটই দেয় নাই। তো 6 কোটি মানুষের তো কোনো মতামতই নেই এই গণভোটের ব্যাপারে। তাহলে বাকি 6 কোটি মানুষের মধ্যে এখন আসেন বিএনপি কত ভোট পেয়েছে হিসাব করেন। বিএনপি যদি এখন বলে যে গণভোটের বিষয়টা ইললিগাল ছিল, বিএনপিকে তো মানুষ ভোট দিছে। তো বিএনপিকে যদি 2.5 কোটি মানুষ ভোট দিয়ে থাকে, তাহলে ওই 2.5 কোটি 4 কোটি থেকে বাদ দিয়ে দেন, যোগ করেন 2 এর মধ্যে, তাহলে গণভোটের রেজাল্টটা কি দাঁড়াবে? গণভোটের রেজাল্ট দাঁড়াবে দিস ইজ এ নো, বিগ নো। ইফ বিএনপি সেজ যে নাও গণভোট ইললিগাল, তাহলে রেজাল্ট তো তাই হবে। এখন ওইখানে তারেক জিয়া সাহেব একবার নর্থ বেঙ্গলে একবার বলছেন যে আমরা হ্যাঁ ভোট দেব, বাট দ্যাট ওয়াজ টেকনিক্যাল। এটা আমরা আগে বলছি, এখন আজকে পার্লামেন্টে বলার মধ্যে দিয়ে বিএনপি এটা খোলাসা করছে। অফকোর্স দ্যাট ওয়াজ ভেরি টেকনিক্যাল, না হলে এই দেশে কি হতো সেটা তো আমরা বুঝছিলাম। ঈদের জামাতে মানুষজন স্লোগান দেয় এই সরকারকে 5 বছর থাকতে হবে। কেউ কেউ বলে যে এই শেখ হাসিনা যে নির্বাচন করছে ওটার মেয়াদ তো 29 সাল পর্যন্ত, তাহলে 29 সাল পর্যন্ত থেকে আর একটা নির্বাচন দিব। সো নানান ষড়যন্ত্র হয়েছে। এবং আমাদের ভাই তো বললেন, মাঝখানে আছেন, উনি বললেন না কি ডিপ স্টেট না কি একটা অ্যাক্টিভ ছিল, এই কারণে এই রেজাল্ট ভিন্ন হয়েছে। তাহলে রেজাল্ট তো চলে গেছিল, রেজাল্ট তো জামাতে ইসলাম সরকার গঠন করার কথা। ওই সামনের ইলেকশনের আগের 10 দিনের আপনি ইয়ে দেখেন না, সামাজিক মিডিয়া দেখেন। আচ্ছা আচ্ছা, আমার কাছে জিজ্ঞেস করি মোহাম্মদ আব্দুল মান্নান, আপনি কি বলবেন যে জুলাই সনদ নিয়ে মানে বাস্তবায়ন আদেশ নিয়ে বিএনপির যে অবস্থান সেটি এখন আপনাদের কাছে স্পষ্ট? হ্যাঁ, খুবই ক্লিয়ার। এবং ওনারা ধন্যবাদ জানাইতে হয় যে কমপক্ষে জাতির সামনে স্বীকার করেছেন যে ওনারা একটু দ্বিচারিতা করেছেন, ওনারা জাতির সাথে প্রতারণা করেছেন। এটা একবারে সংসদে খোলামেলা এটা বলে ফেলেছেন। এটা একটা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। শেখ হাসিনাও কিন্তু বলেছিল যে নিয়ম রক্ষার একটা নির্বাচন হচ্ছে, যেভাবে বিএনপি 96-এ একটা নিয়ম রক্ষার নির্বাচন দিয়ে 15ই ফেব্রুয়ারির যে নির্বাচন দিয়ে তত্ত্বাবধায়ক সরকার পাশ করে দিয়ে চলে গেছিল, আমরাও ঠিক একই স্টাইলে আমরা এটা করব, কিন্তু আপনারা অবরোধ উঠাই নেন। তো বিএনপি সহ আমরা কি করলাম, অবরোধ উঠাই নেওয়া হলো। তারা বলল যে এটা ছিল আমাদের একটা টিক্স, আমরা এখানে কি করেছি যে তাদেরকে অবরোধ উঠানোর জন্য এবং ইয়ে করার জন্য আমরা এটা করি নাই। তো সেটার খেসারত তো গোটা জাতি দিয়েছে। কাজে বিএনপি আজকে যদি এই একই টিক্স করে তাহলে জনগণ কিন্তু এটা ভুলবে না। জনগণের 71% ভোট জনগণ একসময় বিএনপির কাছ থেকে আদায় করে নেবে। নাম্বার 2, আমাদের স্যার যিনি সরল অঙ্ক করলেন আর কি, যে বিএনপিটা বাদ দিয়ে দিলে তাহলে বিএনপি হচ্ছে সব না ভোটের পক্ষে ছিল। মূলত বিএনপির জনগণের কাছে যে ভোটটা ছিল প্রায় 69% ভোট, এখানে তো বিএনপি পেয়েছে 51-52% ভোট। এর বাকি অংশ ভোট তো বিএনপিরও যদি আমরা ধরি তাহলে সেই 20% ভোট তো বিএনপির লোকেরাই কি হার পক্ষে ছিল। কাজেই একদিকে বলবেন যে আমরা জুলাই সনদের পক্ষে, আমরা এই আন্দোলন সংগ্রামে ছিলাম, ফ্যাসিবাদ উত্তরণে আমরা সাম্যের সারিতে ছিলাম, আমরা পর্দার অন্তরালে ছিলাম। হ্যাঁ, আবার যেই এটার কার্যকারিতার পক্ষে আসবে তখন বলবেন যে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পক্ষে আছি, আমরা আওয়ামী সেই 72-এর সংবিধানের সাথে আছি, যেই সংবিধান বাংলাদেশের মানুষের কাছে এসেই শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েমের মাধ্যমে এই সংবিধানকে প্রথম বিধ্বংসী দেখিয়েছে আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ যতবার এসেছে ততবারই এই সংবিধানকে কাটাছেঁড়া করে তাদের মতো করেছে। এবং বিএনপিও তার সুবিধাজনকভাবে এই মেজরিটির সুযোগ নিয়ে বিএনপির সুর পাল্টে গেছে। যদি জনগণ এই জাতীয় মেজরিটি না দিত তাহলে ক্ষমতায় যাইতে পারে নাই। এখন এটা জামাতের জন্য এটা প্লাস পয়েন্ট। বিএনপি যেহেতু এটাকে কি করেছে, মানে এটা ডিনাই করে নাই, এটাকে ওপেনলি বলে দিয়েছে, তাহলে জনগণের কাছে বিএনপি তো জুলাই সনদ বাস্তবায়ন করবে এটা বলেছে না। তাদের বক্তব্য ক্লিয়ার, তারা যে এটা সাইন করেছে দেখেন উইথ হ্যাঁ বিএনপির যখন গণভোট আদেশটা করছেন
তখন তো আপনি না, তখন বিএনপি তখন বলে আপনি নাই, প্রতারণা করছেন। বিএনপি বলে নাই যে এই তখন আপনি গণভোটের প্রতারণা আদেশ করছেন। সরকার প্রেসিডেন্ট দিতে পারে না, বিএনপি এটা বলে নাই। না, বলে বিএনপি তো। একবারের জন্য বলে নাই। তার মানে বিএনপির অন্তরে একটা ছিল, মুখে আরেকটা ছিল। মূলত গোটা 18 কোটি জনগণের সাথেই বিএনপি এখানে প্রতারণা কিন্তু করেছে। কিন্তু কিন্তু দয়া করে এটা কি বলবেন যে সেই সময়ের যা সিচুয়েশন ছিল এই দেশে, যেভাবে মব তৈরি হয়ে যাচ্ছিল, যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী মোটামুটি অকার্যকর ছিল, যেখানে আদালত সেইভাবে ওয়ার্ক করতে পারে নাই, কোনো ফোর্স রাষ্ট্রীয় বাহিনী সেভাবে ওয়ার্ক করতে পারে নাই, সেই জায়গায় বিএনপির এই ধরনের একটা কৌশল যদি তারা নিয়ে থাকে, সেটা কি খুব বেশি অপরাধ ছিল এই দেশকে দেখেন, একটা লাইনে নিয়ে দেখেন, আসা? যে কৌশল, আমি তো মনে করি যে এই সময় দ্রুত নির্বাচন করার জন্য, সংস্কারবিহীন একটা নির্বাচন করার জন্য এই জাতীয় মব বিএনপির মাধ্যমেই এই বাংলাদেশে বেশি ছড়িয়েছে। ওই সময়? ওই সময়ের মবগুলোর পিছনের মদতদাতা হচ্ছে বিএনপি। শুধুমাত্র যেনতেনভাবে নির্বাচন করানো, যাতে জাতি সংস্কারের কোনো পথ খুঁজে না পায়। এই জন্য আমি মনে করি যে জনগণ মনে করে যে বিএনপি সংস্কারবিহীন নির্বাচন চেয়েছে, বিএনপি 7 তারিখে নির্বাচন চেয়েছে, 5ই আগস্টের পরে। সে সময় তো কেউ ছিল না, কার কাছে নির্বাচন চেয়েছে? আমাদের কাছে কিন্তু মবের কিন্তু ডকুমেন্ট আমাদের কাছেও আছে। আপা অনেকগুলো কথা বলেছেন যে জামাতের লোকেরা জাকাত খায়, সাদাকা খায়, অনেকগুলো কথা বলে। জামাতের লোকরা তাদের হালাল আয়ের থেকে 5%, আমিও আমার আয়ের 5% আমি আমার পার্টিকে দিই। এটা তো কোনো জাকাত, ফিতরা এবং সাদাকা না, চামড়ার টাকা না, নিজেদের ঘামের টাকা আমরা আমাদের দলকে দিয়ে আমরা এই রাজনীতিকে টিকিয়ে রেখেছি। এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট, দখল, এইগুলোর সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই। যারা এইগুলো করে দল চালায় এবং নিজেদের সংসার চালায়, তারা আমাদেরকে দান সৎকার, জাকাতের কি মানে কথা শোনায়। এরপরে আপনারা বলেছেন যে বিভিন্ন জায়গায় আপনারা ক্ষমতায় আসার পরে শাহজালাল ইউনিভার্সিটির নির্বাচনটা দেন না কেন? এগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে আরও তো ছাত্র সংসদ আছে, এখন তো ক্ষমতায় আছেন, দেন। এগুলো বন্ধ করে রাখছেন কেন? গণতন্ত্র চাইতে হবে। সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদগুলোতে আপনারা প্রশাসক বসিয়ে রেখেছেন, এটা কোন ধরনের গণতন্ত্র? আপনি ক্ষমতায় আছেন, নির্বাচন করেন, জাতির সামনে ন্যূনতম জবাবদিহিতা সৃষ্টি করেন। ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় ওনাদের লোকে এখন দলীয়ভাবে নিয়োগ দিয়ে দিয়েছে, জনগণ সেটা সমালোচনা করছে। আর ডিসিএসপির ব্যাপারে আমি একটু আমাদের স্যারের কাছেই জানতে চাই যে আপনারা কোন দলের কোটায় নিয়োগ পেয়েছিলেন, এবং বাংলাদেশের বিসিএস কি সব দলীয় কোটায় নিয়োগ হয় কিনা এটা আমার জানা নেই কমপক্ষে। যদি ওনারা এটাই বলেন যে বিএনপির 1-2 আছে, তাহলে বিএনপির কতজন? বিএনপিকে হাওয়া ভবন থেকে তালিকা দিয়ে এতদিন বানাইছে, আবার নতুন করে বানাতে হয়, যার কারণে সরকার, জনগণ এবং ছাত্র সমাজ বলছে যে পিএসসি কে আমরা স্বাধীন দেখতে চাই, আমরা বিচার বিভাগকে স্বাধীন দেখতে চাই, আমরা মানবাধিকার কমিশনকে স্বাধীন দেখতে চাই, আমরা এনবিআর কে স্বাধীন দেখতে চাই। সেই জায়গায় ওনাদের কিন্তু নোট অফ ডিসেন্ট আছে এবং এটা ওনারা পাস করেন না। ধন্যবাদ। নীলুফার চৌধুরী মনি, আপনি কি যুক্ত করবেন কিনা? আমাদের মূল প্রশ্ন ছিল হচ্ছে যে গণভোটের পক্ষে যদি এটা কি, উনিও বললেন সেটা, যে এটা কি এক ধরনের প্রতারণা ছিল কিনা সংসদে, যেটা কালকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন এই প্রথম। আমি আপনাকে বলি, বৃহৎ স্বার্থের জন্য এবং এই যে লাস্টে যে শহীদুল ভাই বলেছেন যে কি হতে পারত যদি ওই মুহূর্তে, বারবার করে এটা কিন্তু জামাত জানতো, জামাত কিন্তু এই কারণে বারবার বলেছে যে বিএনপি কেন নায়ের পক্ষে ভোট, বিএনপির লোকরা নায়ের পক্ষে ভোটের জন্য বলছে। তখন প্রথমে আমাদের যে নির্বাচনের যে ছিল, আপনার চিফ ছিলেন নির্বাচন পরিচালনা নজরুল ইসলাম খান, উনি প্রথমে বললেন, তখন বললে যে উনি বললে হবে না, তারপরে মহাসচিব মহোদয় বললেন, বলে উনি বললেও হবে না, হ্যাঁ বলেছেন। তো তারপরে কিন্তু একটা সময় নির্বাচনকে জাস্ট সুষ্ঠুভাবে, যে দেশের প্রধান উপদেষ্টা নিজে বলেন যে নির্বাচনের আগে বড় ধরনের ঘটনা ঘটতে পারে, আপনি বুঝেন যে কি অবস্থা। এইবারের নির্বাচনের দিন পর্যন্ত মানুষ স্বস্তির ছিল না যে সে ভোটটা সঠিকভাবে দিয়ে বাড়ি ফিরতে পারবে কিনা। ভয়ভীতির মাত্রাটা এমন ছিল যে সেই ভয়ভীতির মাত্রাটার জন্য একটা দল, রাজনৈতিক দল, জাতিকে সামলানো তার কাজ, জাতিকে সামলানোর জন্য যদি একটা কাজটা কিন্তু ইল্লিগ্যাল। আমি আবারও বলছি, এই গণভোট বলতে কোনো শব্দ থাকতে পারে না, থাকে না। গণভোট হওয়ার আগে আরেকটা গণভোট হতে হবে, কিন্তু যে গণভোটটা হতে পারে কিনা। ঐকমত্য কমিশনে যারাই ছিলেন তারা কিন্তু এটা বিএনপির প্রস্তাব ছিল গণভোটে যাওয়া, যেহেতু জুলাই সনদ নিয়ে বিএনপির প্রস্তাব ছিল গণভোটে যাওয়ার। বিএনপির প্রস্তাব দেওয়ার আগে বিএনপি ওনারা কেন বললেন না যে এটা হয় না, এই প্রস্তাবটার আগে আরেকটা গণভোট দরকার? গণভোটের কথা তো বলেন না। এবং এই গণভোট নিয়ে কিন্তু জামাত কিন্তু আন্দোলনের
মুভমেন্ট তৈরি করেছিলেন, ভয় দেখিয়েছেন, রাস্তায় নামবেন, গণভোটে এবং একদিনেও হতে পারবে না, এই ধরনের বিভিন্ন ভয়ভীতিকর কথা বলেছেন। তারা মাঠে নেমেছেন, মিছিল করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথায় কথায় তারা ওইখান থেকে শুরু করেন, শাহবাগে আসো, রাজুতে আসো, সেই দিয়ে তারা যে শুরু করেছিলেন, এই মব দিয়ে একটা ফ্যাসিস্টকে দূরীকরণ করা হয়েছে। আবার সেই মবটা বিএনপি কোনোভাবেই চায় না যে একটা মানুষের প্রাণও অন্যায়ভাবে চলে যাক। উনি তো বললেন মবের সঙ্গে বিএনপি জড়িত। বিএনপি যদি মবের সঙ্গে এতই জড়িত থাকতো, তাহলে বিএনপির মবগুলো বিএনপিরই বেশি হয়েছে, বিএনপির লোকরা তখনও মেরেছে। তাহলে এই মবের সঙ্গে বিএনপির বলতে পারে যে আভ্যন্তরীণ কুন্দল ছিল, অস্বীকার করব না, কিন্তু মবের সঙ্গে জড়িত কারা, মব যেটা করেছে, আভ্যন্তরীণ কুন্দলের মৃত্যুটা কিন্তু পুরোপুরি মব না, এটা অনেকটা নিজেদের কেওয়াজ, চাঁদাবাজি, এগুলো কোনো কেওয়াজ। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। আমি আবারও বলছি যে চাঁদাবাজি শাস্তি আছে, অপরাধের শাস্তি আছে, মার্ডারের শাস্তি কি 302 ধারা, আর নর্মাল শাস্তি কি আপনার অ্যাটেম্প টু মার্ডারের শাস্তি কি, দুটো তো এক না। একটা আপনি যেটা করছেন, আপনি তো সম্পূর্ণ অন্যায় দিয়ে আপনি ইসলামী ব্যাংক বানাইছেন, আপনি পরিবহন বানাইছেন, আপনি আপনার মতো করে বাংলাদেশের অনেক জায়গা জমি কিনছেন, আপনার মতো করে আপনি তো সরকার না, আপনি তো সামন্তবাদ হয়ে গেছেন, আপনি একটা সামন্তবাদ হয়ে গেছেন, আপনি পুঁজিবাদ কাকে বলে। আপনি এস আলমের কথা আমরা বলি, আমরা বসুন্ধরার কথা বলি, আমরা আপনার কি সালমান এফ রহমানের কথা বলি, এটার সঙ্গে আপনারা জামাত হয়ে গেছেন, ওরকমই হ্যাঁ, এটা এরকমই আপনারা হয়েছেন। কোন সরকার কি আলাদা করে কি বলে, আপনি এখন ঘরে ঘরে থানায় থানায় আপনি কি ইবনে সিনা বানাচ্ছেন, থানায় থানায় আপনি আপনার বিভিন্ন, আপনার সমস্যাটা কি? ইবনে সিনা তো সমস্যা নাই, আমি সেবা নিচ্ছি, আমি তো টাকা দিয়ে সেবা নিচ্ছি, এটা আপনার সিস্টেমের সমস্যা, অধিকার দিতে পারছে না ইবনে সিনা। আমার সমস্যাটা কোথায়? আপনারা পারেন না, আমার আপনাদের দ্বারা আগামী দিনে রাষ্ট্রে কোনো কিছু মানুষ আশা করতে পারে না। আপনাদের ব্যাংক বানানোর ক্ষমতা নেই, ইবনে সিনা বানানোর ক্ষমতা নেই, এটা হলো সমস্যা, আর কিছু না। আপনি কি যোগ্যতা চাঁদাবাজি আর লুটপাট, আপনার কি দুইটা হাত নাই, দুইটা পা নাই, আপনার ব্রেন কাজ করে, আপনি কি কাজ করেন? আপনি তো বাইরে থেকে দেশে থেকে সবার যাকাতের টাকা নিয়ে খান, যাকাতের ফান্ড তৈরি করে একটা প্রমাণ দিতে পারবেন না, সম্পূর্ণ তাই। আপনি সেটার উপরে দাঁড়ায় আছেন, ইসলামী ব্যাংক ইবনে সিনা যে পরিমাণ যাকাতের টাকা দিয়ে স্কলারশিপ দেয় সাধারণ মানুষকে, সেটা আপনার ধারণার বাইরে। এইসব কইতে গেলে আমি আবারও সাইবার বুলিং এর শিকার হব। কেন সাইবার বুলিং এর শিকার হবেন? আপনাদের বট বাহিনী চালান, আপনারা আমাদেরকে যারা গালি দেয় তারা কাদের বট বাহিনী? বট বাহিনীর একটা অর্থ আছে জানেন, আপনাদের কেউ গালি দেয় না, বিএনপি অনলাইন টিম। হ্যাঁ, এটা আপনি বানাইছেন, আপনি তো কত কিছু বানাবেন। এই বট বাহিনী হচ্ছে আপনার জামাতের টিম, এই বট বাহিনী হচ্ছে আপনারা যে 50,000 জাকাতের টাকা চলে। হ্যাঁ অবশ্যই, মাসে আপনার 6-7-10 কোটি টাকা দিয়ে ওদেরকে পালে, ওদেরকে বেতন দেয়, ওরা বেতনভোগী। আপনি দেখবেন আপনার পড়াটাও পড়ে নাই, আপনি কি বলছেন ওটাও পড়ে নাই, একজন লিখার সাথে সাথে সেম গালি 1000 জন দিয়ে ফেলছে। শেখ হাসিনা 1000 জন দিয়ে ফেলছে, জামাত আতঙ্কে ভুক্ত, আর আমলিগ আপনারাও এখন একই আতঙ্কে ভুগতেছেন। আল্লাহ জানে কি হবে। আপনারা তো আমাদের ঘরেও আছেন, যেটা আমাদের নেতা জামাত শিবির বলে ফেলেন। তারেক রহমান সাহেব বলছেন যে তুমি আরেকবার কথা বললে আমি কিন্তু তোমাকে গুপ্ত বলবো। তো এই যে গুপ্ত আপনারা পাঠায় দিচ্ছেন, পরিচালনার মতো ছাইড়ে দিচ্ছেন, উত্তরে যা, দক্ষিণে যা, পূর্বে যা, পশ্চিমে যা, এই উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ দেশটাকে গিলে খেয়ে ফেলতেছে। আরেকজনের সন্তান ভালো কাজ করলে আপনার কাছে খুব ঈর্ষা হয়। আপনারা শুনেন, এই যে আপনি মনে করেন এস আলম ধরেন আপনাদের ইসলামিক ব্যাংক নিয়েছে, ভালো কথা, আপনি তার বিচার করেন, শুনেন আপনাদের, আপনারা 10,000 5,000 লোকের চাকরি খাইলেন কেমন? আমাকে বলেন তো, আপনাদের যদি না হয় আইন অনুযায়ী রেজিস্টার্ড একটা প্রতিষ্ঠান, ওই লোকগুলা কি ব্যাংকের মালিক? যারা চাকরি খাইছেন, কে খাইছে চাকরি? আপনারা খেয়েছেন। কে বলছে আমরা খেয়েছি? এই যে আপনারা তো কোনো কিছু স্বীকার না করলে প্রতিষ্ঠানে ইল্লিগাল ভাবে কিভাবে ঢুকলো? প্রতিষ্ঠানের নিয়ম বহির্ভূত সেই প্রতিষ্ঠান ব্যবস্থা নিচ্ছে, আপনি এটা দলীয় ভাবে সবকিছু মাইনে নিলেন, আপনারা আনেন না। এস আলমের টাকা দিয়ে আনেন, ওটা তো আনতে পারবেন না। টাকা দিতে আপনারাই নিয়ে আসবেন, আপনারা দায়মুক্ত ব্যাংক রেজুলেশন পাস করেছে বিএনপি, ছাপুষার কর্মচারী তার চাকরিটা খাইলেন, আর এস আলমের টাকাটা তো আনতে পারবেন। আইন পাস করেছে, আমরা বিরোধিতা করেছি, এখনো করছি। ব্যাংক রেজুলেশন আইন দিয়ে মূলত আপনারা হচ্ছে এস আলমকে পুনর্বাসন করেছেন, আপনারা আপনাদের দলীয় লোককে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছেন, বাংলাদেশকে কি করেছেন, আবার হাসিনা লুটপাটের দিকে নিয়ে যাচ্ছে। এস আলমের কে বিএনপি যেটা করেছে সেটা
ওই টাকাটা বাইরে যে টাকাটা সিঙ্গাপুরে গেছে এখানে ওইখানে গেছে ওটাকে ফেরত আনার একটা বন্দোবস্ত করা কৌশল, হচ্ছে। এটাও একটা কৌশল। অবশ্যই ভাগ নিবেন অবশ্যই। কত percent? সাইফুর রহমান কালো পার্সেন্টের টাকাকে percentage- ইতিহাস তো আছে আপনাদের। শুনেন পার্সেন্টেজ যেটাই থাকুক না কেন পেটি বর্জ্য আর বর্জ্যর মধ্যে পার্থক্য আছে শোনেন, বুঝছেন শোনেন। ঘরের টাকা যদি ঘরে ফিরে ওখানে আসে মনে হয় বড় এটার জন্য অফার আপনার হয়েছে জন্য যে খুশি হওয়ার উচিত। আমাদেরকে সুযোগ দেন এত পার্সেন্ট দিয়ে দেব। অফারটা আচ্ছা। আপনারা নেন বিভিন্ন জায়গায় যায় শুনি 100 কোটি 200 কোটি জামাতের আপার আমির সময় গিয়েছিল শেষ হচ্ছে। ওইখানে আচ্ছা। বসেছিল না, না, আপার জামাতের সময় আমির বাংলাদেশের আমাদের পুরো- অমুক জায়গা থেকে পুরো 100 কোটি টাকা নিয়ে অনুষ্ঠানের আসলো, সময় শেষ 200 কোটি টাকা নিয়ে আসলো, এটা তো শুনি। বাকি ঝগড়াঝাটি অফ এয়ারে হবে। আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করতে হচ্ছে। দর্শক আজকে কড়া আলাপ এই পর্যন্ত। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।